আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সারা বাংলা তথা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্যতম একটি বিষয়, যে বিষয়ের উপর ভিত্তি করে সমাজে মানুষের মধ্যে যে ভেদাভেদ প্রথা এবং বর্ণভেদ প্রথা তা আজও পর্যন্ত কিছু মাত্রায় হলেও টিকে আছে। এই বর্ণভেদ এবং জাতিভেদ প্রথা হলো সমাজের ভয়ানক একটি ক্যান্সার। এই ক্যান্সার প্রতিরোধক হিসাবে যাদেরকে আমরা দেখেছি তেনারা হলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, আরও বিভিন্ন মনীষীগণ এবং সাহিত্যিকগণদের আমরা দেখতে পাই, যেমন শরৎচন্দ্র, আরও বিভিন্ন সাহিত্যিক। এমনকি অজেয় পৌরষ এবং অক্ষয় মনুষ্যত্বের অধিকারী সে বিদ্যাসাগর সমাজের এই কুসংস্কার এবং জাতিভেদ এবং বর্ণভেদ প্রথা তুলে দেওয়ার জন্য এবং তার সমূলে উৎপীড়ন করার জন্য তিনি শেষ জীবন পর্যন্ত যে লড়াই করেছেন তা আমাদের কাছে অতীব স্মরণীয়। এমনকি রাজা রামমোহন রায় ত্যায্যপুত্র হয়েছিলেন এই সমাজের কুসংস্কারকে সমূলে উৎপীড়ন করার জন্য। আমরা জানি ইংরেজরা ভারতবর্ষের বুকে 200 বছর রাজত্ব করেছে এবং ক্ষতি করেছে, কিন্তু তার মাঝেও কিন্তু কিছুটা সাহায্য করেছে বা কিছুটা লাভবান করেছে, যে লাভ আরও 500 বছর পর্যন্ত ভারতবর্ষ পিছিয়ে যেত যদি ইংরেজদের উপস্থিত ভারতবর্ষে না হতো। কারণ ইংরেজরা ভারতবর্ষের কুসংস্কারচ্ছন্ন পরিস্থিতিকে, যারা এই কুসংস্কার এবং জাতিভেদ প্রথাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে, এবং যারা এই বিরুদ্ধে সামিল হয়েছে তাদের পক্ষে ইংরেজদের সওয়াল এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য ভারতবর্ষে ইংরেজদের বিশেষ ভূমিকা রাখে। রাজা রামমোহন রায় ত্যায্যপুত্র হয়েছিলেন সতীদাহ প্রথা রদ করতে গিয়ে। মায়ের বিরুদ্ধাচরণ করেছেন, তাই মা বলেছিলেন, তুই এইরকম একটি সংস্কারকে রদ করতে চাইছিস? বিদ্যাসাগরকেও সে সময় অনেকভাবে আঘাত করা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, নদীর পাড়ে ফেলে রেখে দেওয়া হয়েছিল। তখন করার সময় ধর্মধ্বজা ব্যক্তিরা, যারা কুসংস্কারকে টিকিয়ে রেখে সমাজ থেকে সম্মান, মর্যাদা, অর্থ, নানা নির্যাতনকে বজায় করার চেষ্টা, যৌন লিপ্সা চরিতার্থ করার চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছিল, তাদের অত্যাচার বিদ্যাসাগরকে দমন করতে পারেনি। আজকের আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা WBCS এর মেইন হিস্ট্রি অপশনাল পেপারের পেপার 1-এ 2019 সালে পড়ে যাওয়া একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, রাইট অ্যান এসে অন দ্য কাস্ট সিস্টেম ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। প্রাচীন ভারতে যে জাতভেদের ব্যবস্থা ছিল সে সম্পর্কে আলোচনা করো, বা একটি রচনা লেখো বা প্রবন্ধ লেখো। পার্ট 2 এর ডি দাগের প্রশ্ন। সেই উত্তরটি সুন্দরভাবে আলোচনা করব আমি, অনিমেষ স্যার। সকলে যদি মন দিয়ে 1 থেকে 2 বার সুন্দর করে শোনা যায়, অবশ্যই উত্তরটা কমপ্লিটলি মাথায় সেট করে যাবে। গল্পের মতো করে সুন্দর করে উপস্থাপনা করতে হবে। সর্বোপরি মনে রাখতে হবে, গেজেটেড অফিসার কিংবা WBCS অফিসার হওয়ার জন্য প্রবন্ধ লিখতে বলা হয়েছেই মানে মেইন জিস্ট। এখানে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে জাতিভেদ প্রথার বিবর্তনের উপর যে প্রবন্ধ লিখতে বলেছে তার একটি খুব সংক্ষিপ্ত নয় এবং যথেষ্ট বড় নয়, মধ্যম সাইজের একটি প্রবন্ধ লিখতে হবে, যার মধ্যে সম্পূর্ণ অর্থটিকে সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে পার্সেন্টেজ নাম্বার ক্যারি করা যেতে পারে। এবার আলোচনা প্রসঙ্গে আসি। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে জাতিভেদ প্রথার বিবর্তনের উপর একটি প্রবন্ধ লেখো। সেই জাতিভেদ প্রথার বিবর্তনের প্রবন্ধে প্রথমেই আমরা আলোচনা করব প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের সমাজ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো জাতিভেদ প্রথা। এই জাতিভেদ প্রথা কিভাবে সৃষ্টি হয়েছিল বা কখন এর আত্মপ্রকাশ ঘটেছিল তা নিয়ে ঐতিহাসিক ও গবেষক ও পণ্ডিতদের মধ্যে বিতর্ক দেখা যায়। অধুনা ভারতীয় জাতিভেদ প্রথা সম্পর্কে বহু গবেষণা হয়েছে। বর্তমানে পণ্ডিতেরা জাতিভেদ প্রথা বিবর্তন
প্রসঙ্গে তিনটি পর্যায় দেখিয়েছেন। একটি হলো ঋগ্বেদের যুগ, দ্বিতীয় হলো পরবর্তী বৈদিক যুগ এবং তৃতীয়টি হলো সূত্র বা উপনিষদের যুগ। তাদের মতে আর্যদের সঙ্গে আদিম অধিবাসীদের পার্থক্য ছিল প্রধানত বর্ণগত, মানে গায়ের রং। ঋগ্বেদের পুরুষ সূক্তে, এই পুরুষ সূক্তে বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মার মুখ হলো ব্রহ্মার স্থান, বাহু হলো রাজাদের স্থান, আর উরু হলো বৈশ্যদের স্থান, আর বা হলো শূদ্রদের স্থান। আমরা জানি এটা শুনে এসেছি শৈশবকাল থেকে। এই পুরুষ সূক্ত পণ্ডিতেরা ঋগ্বেদের যুগকে জাতিভেদ প্রথা ছিল বলে এই যুগে মনে করেছে। উচ্চ তিন জাতির সঙ্গে শূদ্রদের মর্যাদাগত পার্থক্য ছিল ঋগ্বেদের যুগেই। কিন্তু এই যে উপরোক্ত অভিমত কোনো কোনো পণ্ডিতরা অগ্রাহ্য করেছেন। এ বিষয়ে গবেষকরা বহু নতুন বিষয়ে আলোকপাত করেছেন। প্রথমত, পুরুষ সূক্তে প্রাচীনতা সম্পর্কে সন্দেহ আছে, কেননা এর সংস্কৃতের ব্যাকরণ এবং গঠনভঙ্গি গুপ্ত যুগের বৈদিক সংস্কৃতি নয়। অনেকে একে প্রাক্ষিপ্ত বলে মনে করেন। জাতিভেদ প্রথাকে সমর্থন করার জন্যই এটি আবিষ্কৃত। উপরন্তু এটি শুধুমাত্র পরবর্তীকালের ঋগ্বৈদিক যুগ সম্পর্কেই প্রযোজ্য, সম্পূর্ণ ঋগ্বৈদিক যুগ সম্পর্কে নয়। দ্বিতীয়ত, যখন আর্যরা পাঞ্জাবে বসবাস করত, তাদের নিকটজাত প্রথা, তখন তাদের কাছাকাছি যে সমস্ত প্রথা ছিল সে সম্পর্কে তারা অজ্ঞাত ছিল। পরবর্তীকালে যখন তারা ভারতবর্ষের পূর্ব দিকে আসে, তখন নতুন করে তাদের যে প্রথা সেটা অস্পষ্টভাবে প্রস্ফুটিত হতে শুরু করে আস্তে আস্তে। তৃতীয়ত, ঋগ্বেদের যুগে বা আদিতে বর্ণ শব্দটি বলতে গায়ের বর্ণকে বোঝাতো। এই বর্ণের পার্থক্যর ক্ষেত্রেই জাতিভেদ প্রথার উৎপত্তি হয়। আগে গায়ের বর্ণ, তারপরে জাতিভেদ প্রথার উৎপত্তি হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন। চতুর্থত, ঋগ্বেদের যুগে ব্রাহ্মণ শব্দটি খুবই কম ব্যবহৃত হতো। বর্তমানে যে অর্থে ব্রাহ্মণ শব্দটি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়, বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয়। ব্রাহ্মণ বলতে বুদ্ধিজীবী, ধর্মপ্রবণ ব্যক্তি এ সম্পর্কে ব্যবহার করা হয়, তখন কিন্তু খুবই কমই ব্যবহার হতো। পঞ্চমত, ক্ষৈত্র কথাটি কমই ব্যবহৃত হতো। ক্ষৈত্র হতো না, রাজন্যবর্গ বলা হতো, ক্ষৈত্র বলা হতো না। এ সত্ত্বেও পণ্ডিতেরা কেউ কেউ মনে করেন যে আর্যরা যখন ভারতে আসেন তখন তারা বংশানুক্রমিক জাতি বা কাস্টে বিভক্ত না হলেও তিনটি শ্রেণী বা কাস্টে বিভক্ত ছিল। আর্যরা, যারা বর্তমানে ভারতবর্ষের বুকে উচ্চবৃত্ত সম্প্রদায় ব্রাহ্মণ গোষ্ঠীর, তারা কিন্তু সব বিদেশি রক্তজাত, ইরান, আফগানিস্তান এই সমস্ত জায়গা থেকে এসেছিল। যথা শাসক জাতি এবং যুদ্ধবিগ্রহ করতো যারা, তারা এক ধরনের একটা গোষ্ঠী, কৃষি ও পশুচারণকারী শ্রেণী আরেকটা গোষ্ঠী, আর বুদ্ধিজীবী বা পুরোহিত শ্রেণী আরেক গোষ্ঠী। এই তিনটে গোষ্ঠী প্রধানত বিভক্ত ছিল, যারা পাঞ্জাবে প্রথম বসবাস করতো। পরবর্তীকালে এই শ্রেণী যে বিভাজিত হয়েছিল তাকেই কেন্দ্র করেই কিন্তু আস্তে আস্তে জাতিভেদ প্রথাটা গড়ে ওঠে, জাত প্রথাটা গড়ে ওঠে এই শ্রেণীর কাজকর্মের উপর ভিত্তি করে। যুদ্ধ বিগ্রহ করতো যারা, তারা হয়ে গেল ক্ষৈত্র। আস্তে আস্তে যারা বুদ্ধিজীবীরা পুরোহিত শ্রেণী পুজো পার্বণ নিয়ে থাকতো, তারা হয়ে গেল পুরোহিত। যারা চাষবাস করতো চাষা, যারা নর্দমার জিনিসপত্র করতো তারা মেথর। এইভাবে কর্মপর্যায়ে আস্তে আস্তে শুরু করে। ঋগ্বেদের যুগের শেষ দিকে তদানীন্তন সমাজে কিছু পরিবর্তন ঘটে। তবে হ্যাঁ, একটা কথা, এই যারা নিম্ন স্তরে কাজ করতো এরা কিন্তু কেউই আর্যদের লোক ছিল না। তারা কিন্তু ভারতবর্ষের আদিম জনগোষ্ঠীর মানুষরা নিম্ন স্তরের কাজ করত, কারণ তাদেরকে উচ্চস্তরের কাজেই অংশগ্রহণ করতেই দিত না। এবং সমাজের এই পরিবর্তনের ফলে জাত প্রথার উদ্ভব ঘটে স্বাভাবিক কাজের ভিত্তিতে। বৈদিক যুগ ও অন্যান্য যুগে সাক্ষ্য প্রমাণ থেকে এটি বোঝা যায় আদিতে জাতিভেদ বংশানুক্রমিক ছিল না এবং যে কোনো ব্যক্তি যে কোনো বৃত্তি গ্রহণ করতে পারত তখনকার সময়। পরবর্তীকালে এটা বিভাজিত হয়, পরবর্তীকালে যে যেরকম কাজ নেয়, পরবর্তীকালে কাজের ভিত্তিতে পার্থক্য করে দেওয়া হয়। কিন্তু ইতিপূর্বে তার আগে যে যেরকম কাজ সে করতে পারে, একটা ব্রাহ্মণ একটা মুচির কাজও করতে পারত। পাঞ্জাব থেকে আর্যরা যখন ভারতের পূর্ব অংশে চলে আসে তখন তাদের সঙ্গে আদিম অধিবাসীদের সংঘর্ষ হয়, স্বাভাবিকভাবেই। এই অবিরত সংঘর্ষের ফলে আর্যদের রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভেঙে যায়। তারা কতগুলি নতুন ব্যবস্থা পরিচিতি লাভ করে বা তাদের সাথে মিশতে শুরু করে আর্যরা।
ফলে আর্যদের ক্ষুদ্র জাতিগত সমাজ অনার্যদের সঙ্গে বিস্তৃত হয়ে যায়, মানে মিশে যায়। তারা যে গায়ের রং লম্বা টিকালো, তারা যে ফর্সা গোষ্ঠী, তারা কী করে কালো বর্ণের মেয়েদেরকেও বিয়ে করতে বাধ্য হয়। যেহেতু ৩৫০০ মতো আর্যরা ভারতবর্ষে এসেছিল, তার মধ্যে ৩০০ থেকে ৪০০ নারী ছিল। সেই ৩০০ থেকে ৪০০ নারী ৩০০ থেকে ৪০০ বা ৫০০ পুরুষ বিবাহ করতে পেরেছিল। বাকি পুরুষজন বিবাহ করে কিন্তু আদিম জনগোষ্ঠীর নারীদেরকে এবং লাবণ্যময়ী সুন্দর দেখে দেখে। তাই আমরা দেখি উচ্চ পরিবারে ব্রাহ্মণ জাতির মধ্যে অনেক কালো মানুষকেও দেখতে পাই যারা ব্রাহ্মণের অন্তর্ভুক্ত। আসলে এরা সব আদিম জনগোষ্ঠী এবং ভারতবর্ষের আদিম খাঁটি মানুষ, যারা এখনও পর্যন্ত ভারতবর্ষের নিচু স্তরে নিচু জাতি বলে খ্যাত। প্রকৃতপক্ষে এরাই কিন্তু আদিম জনগোষ্ঠী। আর্য অনার্য সংঘর্ষের যে সকল আর্য যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শিতা দেখাতে সক্ষম হয়েছিল, তারা ক্ষৈত্ররূপে মর্যাদা পেল। সভ্যতার ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে আর্যদের ধর্মকর্ম পুজোর জটিল এবং বিস্তৃত আকার ধারণ করলে এক শ্রেণীর লোক সৃষ্টি হয়, যারা এই পুজো পার্বণ, জটিল ধর্মকর্ম, যাগযজ্ঞ এগুলো নিয়ে থাকতো। আর এরাই হলো পরবর্তীকালে ব্রাহ্মণ। আর্যদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্পকে পেশা হিসাবে যারা গ্রহণ করেছিল, তারা হলো বৈশ্য। আদিম অধিবাসীরা বা অনার্যরা শূদ্র বলে গণ্য হয়েছিল। ভারতবর্ষের যারা আদিম অধিবাসী তারাই শূদ্র বলে গণ্য হয়েছিল। তাহলে আমরা বুঝলাম যে ভারতবর্ষের যারা শূদ্র এখনও পর্যন্ত, বা SC ST বলতে পারি, SC এবং ST, প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষের আদিম খাঁটি জনগোষ্ঠী। কিন্তু জাতিভেদ প্রথার চরমতম বৈশিষ্ট্য যথা বংশানুক্রমিকতা বা বিভিন্ন জাতির মধ্যে বৈবাহিক সম্পর্কের উপর নিষেধাজ্ঞা ঋগ্বেদের যুগেও সম্পূর্ণ অজ্ঞাত ছিল। মানে ঋগ্বেদের যুগে কিন্তু অজ্ঞাত ছিল। কেন? তখন বিয়ে করতেই হবে, তাই উচ্চস্তরের ব্যক্তিরা নিম্নস্তরের মেয়েদেরকে বিয়ে করত। তখন তাই ভেদাভেদ ছিল না। পরবর্তীকালে দেখলো নিজেদের সুবিধার্থে যে সমাজে এক শ্রেণীর মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করা শুরু করলো এবং বাকিজনদের ঘৃণা করতে শুরু করলো। এক কথায় গোড়ার দিকে আর্যদের মধ্যে সামাজিক সচলতা যথেষ্ট পরিমাণ ছিল। সামাজিক সচলতা মানে একে অপরের সাথে মিলন, খাওয়া দাওয়া, বসা, একে অপরের সাথে মেলামেশা। আর্যরা বহু অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে নিজের গোষ্ঠীভুক্ত করে নিয়েছিল। বহু অজ্ঞাত অজানা কুলশীল ব্যক্তিকে নিজেদের গোষ্ঠীর আন্ডারে নিয়ে এসেছিল। যেমন আমরা দেখি জেনারেল কাস্টের মধ্যে অনেকেই আছে, জানা, সামন্ত, মাইতি, আবার প্রামাণিকও আছে, পরামাণিক আছে, ভাগ থাকে। নাপিত আছে, আবার একটা প্রামাণিক, যেটা জেনারেল কাস্টের মধ্যে পড়ে। আসলে জেনারেল কাস্ট মানে কিন্তু আর্য গোষ্ঠী নয়। জেনারেল কাস্ট আদিম জনগোষ্ঠী, যাদেরকে ব্রাহ্মণরা সুবিধা দিয়ে উচ্চস্তরে স্থান দিয়েছিল। তারা পরবর্তীকালে ডক্টর আম্বেদকর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে এদের অধিকাংশকে জেনারেল কাস্টে আওতায় ফেলেছে। যাই হোক, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। এখন আসছি ভারতবর্ষের জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য প্রসঙ্গে আরও কী কী জানতে চাই বা জানতে পারি। পরবর্তী বৈদিক যুগে পূর্বেকার সমাজের 4টি শ্রেণী আরও কতগুলি উপশ্রেণীতে বিভক্ত হয়ে যায়। পরবর্তী বৈদিক যুগ, পূর্ববর্তী বৈদিক যুগ বা প্রাচীন বৈদিক যুগে মাত্র 3টি শ্রেণী ভাগ ছিল। পরবর্তী বৈদিক যুগে কিন্তু আরও 4টি শ্রেণীতে ভাগ হয়ে যায়। এই যুগের কিছু বৈশিষ্ট্য ছিল যা জাতিপ্রথার ক্রমবিকাশের জন্য দায়ী। ক্রমপর্যায়ে যে আর্যরা বিবাহ করে এবং তারা যে ক্রমপর্যায়ে আস্তে আস্তে অনেকগুলো শ্রেণীতে উঁচু নিচু ছোট বড় এই ভেদাভেদ করতে শুরু করে, তার কয়েকটি পর্যায় ছিল। সেই পর্যায়গুলো কী কী? যেমন আর্য ও অনার্যদের মধ্যে পার্থক্য বেশি স্পষ্ট হয়ে উঠেছিল তখন আস্তে আস্তে। দ্বিতীয় কি, একই পেশার ফলে আর্য বৈশ্যরা অনার্য বৈশ্যদের সমপর্যায়ে নেমে এসেছিল। তখন তারা কী করলো? আলাদা করার চেষ্টা করলো। পরবর্তী বৈদিক যুগে যখন দুজন ব্যক্তি একই কাজ করছে, একজন ব্রাহ্মণ আর একজন আদিম জনগোষ্ঠী, সেই কাজ থেকে যাতে আলাদা হয়ে দেখাতে পারে যে এটা আমার কাজ, ওর কাজ নয়, কিংবা ওর কাজ সেটা আমার কাজ নয়, এটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে একে অপরের থেকে আলাদা হতে শুরু করে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, শূদ্রদের উপর কঠোর বাধা নিষেধ আরোপ করা হয়েছিল। তারা এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, বিভিন্ন কুসংস্কার চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেই সময় 4 নম্বর পয়েন্ট, ব্রাহ্মণ এবং কায়স্থদের মধ্যে বৃদ্ধি পেয়েছিল। কায়স্থ বলে কায়স্থ জাতি, কায়স্থ ঘরের মেয়ে কিংবা ছেলে, খুব উচ্চ বর্ণের, এরা সব কিন্তু ব্রাহ্মণ, এবং এরা একসাথে মিলে গিয়ে শোষণে অংশগ্রহণ করেছিল সাধারণ মানুষের উপরে। এরা হলো ব্রাহ্মণ এবং কায়স্থ। পরবর্তী বৈদিক যুগে জাত প্রথা ছিল অর্ধ কঠিন, সামান্য কঠিন। পরবর্তী বৈদিক যুগে জাত প্রথাটা বিশেষ কঠিন ছিল না, সামান্য কঠিন। অপর জাতির পেশা গ্রহণে আপত্তি দেখা ছিল, মানে অপর জাতির পেশা গ্রহণ করতে পারতো না। যে যেমন পেশা নিযুক্ত হতো সে তেমন পেশায়
গ্রহণ করত। জাতিগত শুদ্ধতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই পরবর্তী বৈদিক যুগে। তবুও কিন্তু বংশানুক্রমিক জাত প্রথা, বিভিন্ন জাতির মধ্যে বিবাহের উপর নিষেধাজ্ঞা, এই বৈশিষ্ট্যগুলো তখনও জাতিভেদ প্রথার মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়নি। যেমন বর্তমানে লক্ষ্য করা যায় যে একজন জানা ঘরের ছেলে কিংবা মেয়ে কি ব্রাহ্মণ ঘরের ছেলে কিংবা মেয়ে নিচু স্তরে কাউকে বিয়ে করতে পারবে না, এটা পরবর্তী বৈদিক যুগেও ছিল না, প্রাচীন বৈদিক যুগে তো ছিলই না, পরবর্তী বৈদিক যুগেও ছিল না। কিন্তু বর্তমানেও কিন্তু সমাজে 95% লক্ষ্য করা যায় এটা। কেউ বলে আমার সামাজিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, পাড়ার ক্ষেত্রে মানানসই হবে না, পরিবারে আমি নিচু কাস্টের ছেলে কিংবা মেয়েকে নিয়ে আসবো না, এটা ভাবে। এটা মধ্যযুগীয় চিন্তা ভাবনা। এটা ছিল না প্রাচীন যুগে, ছিল না পরবর্তী বৈদিক যুগে, এটা ছিল মধ্যযুগীয়, অনেকটা পরে, তারপরে বর্তমান যুগ এসছে। সূত্র বা উপনিষদের যুগে জাতিভেদ প্রথা অপেক্ষাকৃত পরিষ্কার আকার ধারণ করেছিল। এই যুগটা, এই উপনিষদের যুগে যখন উপনিষদ তৈরি করলো, তখন ব্রাহ্মণরা হলো প্রধান, তার সাথে সাথে ক্ষত্রিয়দের ভয়ে ক্ষত্রিয়দেরও প্রধান জায়গা দিল। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মর্যাদা ক্রমপর্যায়ে বৃদ্ধি পায় এবং তারা সমাজের কর্ণধার, সবার হেড হয়ে যায়। আজও পর্যন্ত ব্যানার্জি, চ্যাটার্জি, রায়, দত্ত, ভট্টাচার্য, গাঙ্গুলি সব বাবু, দাস, মণ্ডল, প্রামাণিক, বাবু নয়, সব সাধারণ নাম। আর এদের প্রত্যেকে দুটো করে নাম আছে, একটা বন্দ্যোপাধ্যায় হলে আর একটা ব্যানার্জি, চট্টোপাধ্যায় হলে চ্যাটার্জি, চক্রবর্তী হলে চক্রবর্তী চট্টোপাধ্যায় হতে পারে, চাটুর্যে, এই বিভিন্ন রকম থাকে। কিন্তু দাসের আবার কিছু থাকে না, মণ্ডলের কিছু থাকে। যাই হোক, বৈশ্যদের মর্যাদা তখন কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়, আর শূদ্ররা সম্পূর্ণ জাতির বাইরে চলে যায়, এদের জাতির মধ্যেই পড়ে না, এদেরকে আরও নিকৃষ্ট মানে দেখা হতো, মানে প্রকৃত ভারতবর্ষের আদিম জনগোষ্ঠীকে। সকল জাতির মধ্যে বিবাহ বাধা আরোপিত হয় এবং অস্পৃশ্যতা ধীরে ধীরে দেখা হয়। সকল জাতির মধ্যে বিয়ে হতো না, নিচু স্তর নিচু স্তর বিয়ে করবে, উপর স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এমনকি উপর স্তর কোনো কারণে নিচের স্তরের মধ্যে যদি বিবাহ সম্পন্ন হয়, তাকে এক ঘরে করে দেওয়া হতো, সমাজ থেকে বহিষ্কার করা হতো এবং তার উপর অকথ্য অত্যাচার করা হতো। কিংবা নিচু স্তরের ছেলেটি যদি উঁচু স্তরের মেয়ের সাথে রিলেশন করে, সেই ছেলেটাকে মেরেও ফেলা হতো। এখনো পর্যন্ত হয়, পেপার পত্রিকা খুললে দেখা যায়। যাই হোক, যখন এই কর্মপর্যায়ে শূদ্রদের জাতির বাইরে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে, অস্পৃশ্যতা ধীরে ধীরে দেখা দিয়েছিল তখনকার সময়ে এই উপনিষদের যুগে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বা ষোড়শ মহাজন পদের যুগে জাতিভেদ প্রথা কঠোর হতে থাকে ক্রমপর্যায়ে, আরও কঠোর থেকে কঠোর, এবং উচ্চ ও নিম্ন শ্রেণীর মধ্যে সংঘর্ষের সূচনা হয়। স্বাভাবিক, নিম্ন শ্রেণীর মধ্যে যদি এত অত্যাচার হয়, তারা তো একসময় প্রতিবাদ করবেই। অবশ্য এমন কিছু উদাহরণ পাওয়া যায় যাতে বোঝা যায় যে ওই যুগে ব্রাহ্মণরা ব্যবসা এবং কৃষিকার্য করত এবং ক্ষত্রিয়রা কৃষকের ভূমিকা নিত। তবুও ওই যুগে অশ্ববর্ণ বিবাহ শাস্ত্রবিরুদ্ধ বলে মনে হতো। একটা ব্রাহ্মণ কৃষিকাজ করতে পারে, তবুও কিন্তু কৃষকের মেয়েকে তার বাড়ির বউ হিসাবে রিসিভ করবে না। একটা ব্রাহ্মণ ছোট কাজ করতে পারে, একটা ক্ষত্র ব্রাহ্মণের কাজ করতে পারে, কিন্তু সে ব্রাহ্মণের ঘরের মেয়েকে বিয়ে করতে পারতো না, কি ব্রাহ্মণের ঘরের ছেলেকে নিজের মেয়েকে বিয়ে দিতে পারতো না। এই যে অশ্ববর্ণ, একের থেকে অন্য বর্ণের মধ্যে যে পার্থক্য, এটা শাস্ত্রবিরুদ্ধ বলে বিবেচিত হতো। ব্রাহ্মণদের স্বৈরাচারী আচরণ এ যুগের প্রধান বৈশিষ্ট্য হতো। মানে এত অত্যাচার করতো, স্বৈরাচারী আচরণ মানে মানে সমাজটাকে অতিষ্ঠ করে তুলেছিল। এই সময় ঘৃণ্য সিস্টেম প্রচলন করেছিল যে আমরাই ভগবানের একমাত্র প্রতিনিধি, অতএব আমরা আমাদের পরিবারের, আমাদের বংশের ব্রাহ্মণ পরিবারের মেয়েদেরকে ভোগ করার অধিকার কেবলমাত্র আমাদের, আমরা বিয়ে করব, আমরা সন্তান জন্ম দেব, আর আমাদের মেয়েরা অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না, সবসময় নিচু চিন্তাভাবনা করে নিয়ে চলবে, যে চিন্তাভাবনা নিয়ে অবস্থান করবে। ইতিহাস বলছে, ঐতিহাসিকরা রিসার্চ করে দেখেছেন, ঐতিহাসিকদের মতে ব্রাহ্মণদের স্বৈরাচারী আচরণ এই যুগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজন পদের যুগে জাতিভেদ প্রথা যে কঠোর হয়ে উঠেছিল, ঠিক এই সময় তাদের আচরণ এই যুগের মানে স্বৈরাচারী আচরণ এই যুগের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। রক্তের বিশুদ্ধতা তারা বিচার করে, আচার ব্যবহারের শুচিতা প্রভৃতির প্রাধান্য লাভ করে এই সময়। নিচু, ঘৃণ, বিভিন্ন রকম পোদ পণ্ড্র বিভিন্নভাবে আস্তে আস্তে নাম দিতে শুরু করে তারা। ধর্ম সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণদের অত্যাচার জনগণের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল। মোটের উপর শূদ্রদের ভাগ্য বাঞ্ছনীয় ছিল না, শূদ্রদের উপর অকথ্য অত্যাচার করা হতো, যা মনে করতো শূদ্রদের উপর তাই করত। মনুস্মৃতিতে শূদ্রদের বিরুদ্ধে
ভীষণ নিয়ম শৃঙ্খলার কথা দেখা যায়। শূদ্রদের উপর ভীষণ নিয়ম শৃঙ্খলা প্রচলন ছিল। এমনকি শূদ্রদের মেয়েদের ইজ্জতটা এমনভাবে লুট করত চাক্ষুষ এবং ফিজিক্যালি, যেটা ব্রাহ্মণদের মেয়ের দিকে তাকালেই চোখ উপড়ে নেওয়া হতো, তার উপর কয়েকশো চাবুকের ঘা দেওয়া হতো। অথচ শূদ্রদের মহিলাদের বুকের আবরণ খুলে রাখতে হতো, স্তন যুগল দেখিয়ে ঘুরতে হতো। এমনকি যদি কেউ স্তন যুগল আবৃত করতে চায় তাহলে তাকে স্তনের জন্য ট্যাক্স দিতে হতো। এরকমও ভাবে প্রচলন হয়েছিল তৎকালীন সমাজ জীবন, কঠোর সমাজ জীবন। তাই তো মানুষ দলে দলে ধর্মান্তর হয়ে খ্রিস্টান ধর্মে, আজকে কেরালাতে যদি দেখা যায় সবচেয়ে বেশি চার্চ বা খ্রিস্টান ধর্মাবলম্বী, অথচ এরাই কিন্তু প্রকৃত ভারতবর্ষে আদিম জনগোষ্ঠী। হিন্দুত্ববাদী ছিল, এখন তারা খ্রিস্টানবাদী হয়েছে, কারণ শোষণ, অত্যাচার, লুণ্ঠন সবচেয়ে বেশি কেরালাতে হয়েছে। বিভিন্ন রাজ্যেও আমরা লক্ষ্য করতে পারবো যে কীভাবে মানুষ ক্রমপর্যায়ে হিন্দু থেকে খ্রিস্টানে পরিণত হচ্ছে কিংবা বৌদ্ধে স্থানান্তরিত হচ্ছে। সম্রাট অশোক নিজে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কেন হয়েছিলেন সে প্রসঙ্গটা যদিও আলাদা, কারণ তিনি সম্রাট ছিলেন। সাধারণ মানুষ কেন এক ধর্ম থেকে অন্য ধর্মে যায় তার প্রসঙ্গটা একটু আলাদা। শুধু তাই নয়, এই খ্রিস্টান যে কথাটা বললাম, এই খ্রিস্টানও কিন্তু এক সময়ে পোপ হিসাবে নিজেদেরকে ঈশ্বরের দূত বলেও কিন্তু, আমরা জেরুজালেম যেটা বলি পোপের শহর মিশর, সেই তারা নিজেদেরকে দেবতার রূপ মনে করে মানুষদের উপর কুসংস্কার চাপিয়ে দিত। এদের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট নামে একটি খ্রিস্টান সংগঠন তাদের বিরুদ্ধে সমালোচনা করে এবং প্রতিবাদের ঝড় তোলে। যেমন সাঁওতাল হিন্দু, আবার একজন ব্রাহ্মণও হিন্দু, কিন্তু সাঁওতালদের মর্যাদা ব্রাহ্মণের থেকে 10 গুণ নিচে। কিংবা একজন শূদ্র, শিডিউল কাস্ট কিংবা এসটি, একটা ব্রাহ্মণের থেকেও কিন্তু 10 গুণ নিচে করে রাখা হয়েছে সমাজে। কখনোই কিন্তু একই নয়, অথচ একই বর্ণের মধ্যে, সে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে 2-3টে ভাগে বিভাজিত হয়েছে, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, পেন্টিকোস্টাল। প্রোটেস্ট্যান্ট হওয়ার কারণ এটা যে ক্যাথলিকরা কুসংস্কার প্রচারের জন্য ওতপ্রোতভাবে জড়িত। তারা মনে করত তারা প্রকৃত যিশুর দূত এবং তাদের মাধ্যমে সব কিছু সম্ভব, তাই প্রোটেস্ট্যান্টরা প্রতিবাদ করত। সেরূপ কিন্তু ভারতবর্ষের যে বৈদিক ধর্ম এবং ব্রাহ্মণ ধর্ম, ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা বা পুরোহিত শ্রেণীর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উৎপত্তি হয়েছিল। ব্রাহ্মণ্য সমাজে অনাদৃত শূদ্র সম্প্রদায় ক্রমপর্যায়ে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়, আর এখন আমরা দেখি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। এখনও যদি সমাজ পরিবর্তন না হয়, মানুষে যদি ভালোবাসা সৃষ্টি না হয়, মানুষকে যদি অবজ্ঞা করে, তাহলে সকলে কিন্তু ধর্মান্তরিত হচ্ছে এবং হবে। চৈতন্যদেব নিজে মানুষের মধ্যে মেলবন্ধন করার চেষ্টা করেছিলেন। সেই চৈতন্যদেবকে খুন করে গুম করে দেওয়া হয়েছে। কারা করেছে আমি সে প্রসঙ্গে এখন বলবো না, অবশ্যই ইউটিউব সার্চ করে সবাই দেখে নেবে। চৈতন্যদেব চেয়েছিলেন মুচি মেতর অজ্ঞ মূর্খ দরিদ্র সকলে তার বন্ধু, ভাই, আত্মীয়। কিন্তু এই নিজেদের মর্যাদা টিকিয়ে রাখার জন্য নিজেদের গোষ্ঠীর মধ্যে নিজেদের গোষ্ঠীর ব্যক্তি সেই চৈতন্যদেবকে হত্যা করতে তারা পিছু পা হয়নি। ঐতিহাসিক সতীশচন্দ্র মজুমদারের একটি বইতে সেটি উল্লিখিত হয়েছে। 2000 সালে পুরীর মন্দির যখন সংস্কারকরণ করা হয়, তখন তার কঙ্কাল পাওয়া যায়। সেই কঙ্কাল ডিএনএ টেস্টের জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল। সেই কঙ্কালটি হাইট 6 ফুটের বেশি, এবং যে সময় করার কঙ্কাল, সেই সময় উল্লেখ করে বোঝা যায় যে তখনকার সময় চৈতন্যদেব ছিল, যাকে হত্যা করে ওখানে পুঁতে দেওয়া হয়েছিল। অথচ পরের দিন নীলাচলে মহাপ্রভু বলে ফেস্টুন টাঙিয়ে দেওয়া হয়েছিল। আসলে তখনকার সময় যারা ধর্মশ্রেয়, তারা চায়নি সকল মানুষের মধ্যে মেলবন্ধন, প্রত্যেকটা বর্ণকে একই বর্ণকে ভালোবাসবে। তারা চেয়েছিল প্রত্যেকটা যেন আলাদা আলাদা থাকে আর নিজেরা সমাজের কর্তৃত্ব গ্রহণ করবে, কর্তৃত্ব স্থানে বসবে। যাই হোক, একটা আউট নলেজ দিলাম। মৌর্য যুগে বর্ণাশ্রম ও চতুরাশ্রম দানা বেঁধেছিল। মেগাস্তেনিসের ইন্ডিকা গ্রন্থে মৌর্য সমাজকে 7 বর্ণে বিভক্ত বলে বর্ণনা করা হয়েছে, যথা দার্শনিক, কৃষক, সেনানী, পশুপালন বা পশুপালক, কারিগর, বিচারক ও পরিষদ। এটি স্পষ্ট যে মেগাস্তেনিস পেশার সঙ্গে বর্ণের গণ্ডগোল করে তিনি ফেলেছিলেন। দার্শনিক বলতে বোঝাতো ব্রাহ্মণ, বৌদ্ধ সন্ন্যাসী অথবা অন্য কোনো ধর্মীয় সম্প্রদায়ের লোককে দার্শনিক বোঝাতো। মেগাস্তেনিসের মতে এবং ভারতীয় সূত্রেও দেখা যায় দার্শনিকদের করদান থেকে অব্যাহত রাখা হতো। মানে এই ব্রাহ্মণরা জীবনে ট্যাক্স দিত না, কর দিত না, ফলে এদের সম্পত্তি বেশি।
কৃষিজীবী বলতে প্রধানত শূদ্র এবং ভূমি শ্রমিকদের বোঝাতো। যারা কৃষিকাজ করতো তারা শূদ্র এবং ভূমি শ্রেণীদেরকে বোঝাতো। শূদ্র ও অন্যান্য নিম্নবর্ণের লোকেরাই পশুপালকের পেশায় নিযুক্ত ছিল। কারিগরদের বর্ণ নির্ভর করত তাদের নিজস্ব কাজের প্রকৃতির উপর। সম্ভবত যারা বেশি অবস্থা সম্পন্ন ছিল তারাই ছিল উচ্চবর্ণভুক্ত। আজও দেখি যারা উচ্চবর্ণভুক্ত তাদের সম্পত্তিটাই বেশি। তাই তো উচ্চবর্ণভুক্তকে একটি জেনারেল কাস্টে আওতায় ফেলা হয়েছে ঠিকই, কিন্তু আগামী 500 বছর যদি সাধারণ নিম্ন শ্রেণীর মানুষদেরকে সরকার সুবিধে দেয় তবুও কিন্তু সম জায়গাতে আসতে পারবে না। যে সকল উচ্চবর্ণের মানুষ সম্পত্তি নেই, ভালো করে যাচ করলে দেখা যাবে তারা নিজস্ব দেশে সম্পত্তি হারিয়েছে। তখনকার সময় যেভাবে সম্পত্তি লুট করেছে সাধারণ মানুষের ওপর থেকে, কেউ অত্যাচার করে, কেউ কুসংস্কারের ভয় দেখিয়ে, কেউ ঠাকুর দেবতার প্রলোভন দিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে অত্যাচার করে শোষণ করেছিল। এবং তাদের সাথে যারা সহমত ছিল, কেউ সামন্ত ছিল, রাজার কেউ কর্মচারী ছিল, কেউ বা কেউ ব্রাহ্মণের দালাল ছিল, এরাই কিন্তু ক্রমপর্যায়ে আস্তে আস্তে শোষকে পরিণত হয়েছিল এবং প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল এরা। এবং পরবর্তীকালে ডক্টর আম্বেদকর বিচার্যের মধ্য দিয়ে এদেরকে উচ্চ শ্রেণীর মধ্যে ফেলেছে। তবে আমরা যদি উচ্চ শ্রেণীদের মধ্যে কিছু অংশকে দেখি যারা আজও গরিব, তারা নামের সঙ্গে বা টাইটেলের সঙ্গে পড়ে গিয়ে হয়তো হয়েছে, কিন্তু বেশিরভাগ উচ্চ শ্রেণীর মানুষরা কিন্তু ধনী শ্রেণী, এটি ইতিহাস বলে। এবং তাদের অধীনে যারা কাজ করত তারা ছিল শূদ্র। বিচারক ও পরিষদ বর্গ স্বভাবতই শাসক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। অতএব কয়েকটি ব্যতিক্রম বাদ দিলে বা এরা অধিকাংশই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শ্রেণীভুক্ত ছিল। পরিষ্কার ইতিহাস বলে যে এরা ছিল ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শ্রেণীভুক্ত। এরা সাধারণ ব্যতিক্রম সামান্য এক দুটো বাদ দিলে বাকি সব কিন্তু ব্রাহ্মণ আর ক্ষত্রিয়। সমাজের প্রথম 3 শ্রেণী ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্রদের তুলনায় অধিক সুযোগ সুবিধা ভোগ করত। ভাবতে পারছেন, ভারতবর্ষের প্রকৃত খাঁটি মানুষ, এই আদিম জনগোষ্ঠী, তারা সারা আজীবন শোষিত, লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত হয়ে আসছে আজও পর্যন্ত ভারতবর্ষে। রাজনৈতিক ক্ষমতা ক্ষত্রিয়দের হাতে কেন্দ্রীভূত ছিল। এখনও পর্যন্ত রাজনৈতিক ক্ষমতা দেখতে গেলে দেখুন কোন রাজনৈতিক দলের বেশিরভাগ মানুষ সাধারণ নিম্নবর্ণের দরিদ্র শ্রেণীর, খুব কম দেখতে পাবেন। 100-র মধ্যে 2টো, 5টা, 10টা। আর বাকি সব কিন্তু যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে তারাই কিন্তু রাজনৈতিক স্থানে বসে আছে। আর যাদের কিচ্ছু নেই তাদেরকে রাজনীতিতে নেওয়াই হয় না, খুব সামান্য, জাস্ট সংবিধানের অধিকার বলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আবার তাদেরকে উচ্চপদস্থ স্থানে বসানো হয়নি যদি তারা কোনোরকমভাবে ক্ষমতা পেয়ে যায়। এটাও কিন্তু চিন্তাভাবনা আছে যে কোনো উচ্চপদস্থ অফিসারের ক্ষেত্রে কিংবা রাজনৈতিক মহলেও। তোমরা অবশ্যই ইনফরমেশন নাও, যদি আমার তথ্য ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এই সমাজে 3 শ্রেণীর মানুষ শূদ্রদের তুলনায় অধিক সুযোগ সুবিধা ভোগ করত। রাজনৈতিক ক্ষমতা ক্ষত্রিয়দের হাতে কেন্দ্রীভূত ছিল। সামাজিক পদমর্যাদায় শ্রেষ্ঠ বর্ণগুলো ও বৈশ্যদের সংঘাত অনিবার্য। যখন পদমর্যাদার তাগিদ হয় কে বড়, তখন সংঘাত হবেই। যেমন হয় বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, দুজনেই কিন্তু ব্রাহ্মণ, সংঘাত নিজেদের মধ্যেই হচ্ছে কে ক্ষমতা নেবে। যাই হোক, বিষয়টা হচ্ছে অন্যরকম, অন্য পর্যায়ে না যাওয়াই ঠিক। সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে অশোকের জোরালো আবেদন একমাত্রই প্রমাণ করে। সামাজিক শৃঙ্খলা, সম্রাট অশোকের সত্যি জোরালো আবেদন ছিল সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে। সেই আবেদন কিন্তু সত্যি প্রমাণ করে যে উচ্চবর্ণীয়দের মধ্যে নিজস্ব ক্ষমতা এবং মর্যাদার তাগিদে যে বিবাদ, প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতিগোষ্ঠী যথা শক, হুন, গ্রিক, এরা ভারতবর্ষে আসতে থাকলে ব্রাহ্মণদের রক্তে বিশুদ্ধতা নষ্ট হয়। ব্রাহ্মণরা যে নিজেরা আলাদা করে থাকতো তাদের কিন্তু আর নেই, তাদের সাথে শকুন মিশে যায়। তাছাড়া অশোকের আমল থেকে কুষাণদের আমল পর্যন্ত ভারতের বৌদ্ধ ধর্ম প্রবল হয়ে উঠেছিল। এই বিপর্যয়ের সময় হিন্দু সমাজ একই স্থানে দাঁড়িয়েছিল না, তাই কিন্তু তারা অবলুপ্ত হয়নি, টিকে গেছে সমাজে। যদি একই স্থানে দাঁড়িয়ে থাকতো তাহলে আজকের হারিয়ে যেত। সমাজ ও সংস্কৃতির সঙ্গতি রক্ষার জন্য নতুন নতুন বিধানকারদের আবির্ভাব হয়। নতুন নতুন বিধান, নতুন নতুন বই, মার্কণ্ডেয় পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, বিভিন্ন পুরাণ আবিষ্কৃত হয়। তার সাথে সাথে মানুষকে বিভিন্ন হস্তরেখা বিশারদ, হস্তরেখা থেকে, ভাগ্যচক্র থেকে প্রভৃতির ভয় দেখিয়ে প্রভৃতি কুসংস্কারাচ্ছন্ন করে রেখে এখনও পর্যন্ত ধর্মটা টিকে আছে। যদি সৎপথেও থাকতো ধর্ম বোধহয় আরও বেশি করে টিকে থাকতো। অসৎ পথে থেকে মানুষ ক্রম পর্যায়ে ভিন্ন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। মৌর্য যুগে বর্ণাশ্রম প্রথা সুদৃঢ় হয়েছিল, কিন্তু বিদেশি জাতিগুলির আগমনের ফলে এই প্রথা শিথিল হয়ে পড়ে। শক, পল্লব, গ্রিক, কুষাণ প্রভৃতি জাতি ভারতে স্থায়ীভাবে বসবাস করে এবং হিন্দু ধর্ম ও সংস্কৃতি গ্রহণ করে।
এবং গ্রহণ করে তারা ভারতীয় সমাজের মধ্যে বিলীন হয়ে যায়, মিশে যায়। তাহলে হিন্দু ধর্ম এবং সংস্কৃতির মধ্যে মিশে যায় কারা? শক, পল্লব, গ্রিক, কুষাণ এরাও কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে যায়। গুপ্ত যুগে হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টে শ্রেণীতে পরিষ্কারভাবে বিভক্ত হয়ে গেছিল। এই যুগে রাজার কর্তব্যই ছিল বিভিন্ন বর্ণের মধ্যে সংমিশ্রণ প্রতিরোধ করা, যেন মিশে না যায়। কিন্তু সমাজের বর্ণভেদ প্রথা কঠোর হলেও বিভিন্ন ধর্মের মধ্যে বিবাহ প্রথা ছিল। তখনও পর্যন্ত বিবাহ প্রথা যথেষ্ট পরিমাণে সচল ছিল, একে অপরের মধ্যে বিবাহ করতে পারত। ব্রাহ্মণরা সমাজে শ্রেষ্ঠত্ব লাভ করেছিল। গুপ্ত যুগের পতনের পর জাতিভেদ প্রথা প্রায় বিলুপ্ত হয়েছিল। বাংলায় পাল রাজাদের আমলে বৌদ্ধ ধর্ম প্রাধান্য পায়। যদি সত্যি সেটা থাকতো তাহলে মানুষরা অনেক আরও স্বাধীনতা পেত, আজকে ঘৃণাবোধ টিকে থাকতো না। কিন্তু সেনা রাজাদের আমলে ব্রাহ্মণ ধর্মের প্রাধান্য আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তন করেন, একদম জঘন্য প্রথা। কৌলিন ব্রাহ্মণ যত খুশি বিয়ে করতে পারবে, মৃত্যুর আগে পর্যন্ত সে বিবাহ করতে পারবে। অন্তর্জলি যাত্রা একটা ফিল্ম আছে, সেই ফিল্মটা সবাই দেখে নেবে। বুড়োটি মরতে যাবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়তো মারা যাবে, তার আগে তার বিবাহ করার ইচ্ছা, সুন্দরী একটা নারীকে সে বিবাহ করার যে তার মনের বাসনা, সেটা দেখলেই মনের মধ্যে যে জ্বলন হবে, তখন বোঝা যাবে যে ব্রাহ্মণ্য ব্যবস্থা কত জঘন্যতম ব্যবস্থা ছিল। ফলস্বরূপ জাতিভেদ প্রথা প্রায় নতুনভাবে আবার শুরু হলো। প্রাচীন যুগ থেকে সমাজে জাতিভেদ প্রথার প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রাহ্মণ সম্প্রদায়ের চেষ্টা ছিল অপরিসীম। তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কীভাবে একে অপরের থেকে পার্থক্য হবে এবং মানুষে মানুষে ঘৃণাবোধ টিকিয়ে রাখবে এবং নিজেরা ক্ষমতা লুট করবে। মার্ক্সবাদীর ব্যাখ্যাকাররা বিশ্বাস করেন যে সমাজে 2টি শ্রেণীর উদ্ভব হয়েছিল। একটি হলো ব্রাহ্মণ ক্ষত্র শ্রেণী, অপরটি হলো শাসক ও শোষক শ্রেণী। কারণ এরা রাষ্ট্র পরিচালনা করত, যুদ্ধ করত, রাজস্ব আদায় করত, ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা এদের হাতে ছিল একটা শ্রেণীর। মন্ত্রী থেকে শুরু করে সকল উচ্চপদ ব্রাহ্মণরা একচেটিয়া তার সুবিধা পেত। এই জন্যই তো ব্রাহ্মণ এবং উচ্চপদস্থ লোকরা কিন্তু প্রচুর সম্পত্তি লুটে নিয়েছিল এবং মর্যাদা। আজও পর্যন্ত তাদেরকে আমরা বাবু ছাড়া কথা বলি না, এটা আমাদের রক্তের মধ্যে চলে এসছে। এগুলোকে সব মুছতে হবে এবং পরিষ্কার পরিশ্রুত হতে হবে। অপরদিকে বৈশ্য, শূদ্র প্রভৃতি এবং অন্যান্য সংকর শ্রেণীরা সমাজের সম্পদ উৎপাদনের কাজ করত, কৃষিকাজ করত, বিভিন্ন রকম কাজ করত, প্রকৃতির বিভিন্ন রকম কাজে, সামাজিক পরিষ্কার, মেথর, মুচি এদের ভূমিকা, বা শিল্প উৎপাদনের ভূমিকা, প্রত্যেকে কিন্তু নিচু স্থানে পড়ে যায়। কেবলমাত্র কুসংস্কার টিকিয়ে রেখেছিল যারা সমাজে, তারা হয়েছিল উচ্চপদস্থ স্থানে। এবং সর্বাপেক্ষা কঠিন কায়িক শ্রম এবং ঘৃণ্য কাজগুলি শ্রমিকদের করতে হতো। সর্বশেষ বলবো, উপসংহার নয়, ডব্লিউবিসিএসের জন্য এটা আইএসের প্রশ্নের জন্য যদি খুব ইম্পর্টেন্ট হিসাবে বলেছি, উপসংহার দিতে হয় না, একটা প্যারা করেই লিখতে হয়। প্যারাটা সুন্দর করে গুছিয়ে লেখা যায়। তবে লাস্ট একটা লাইনই বলবো যে রামশঙ্কর শর্মা মনে করেন যে ভারতবর্ষের এই জাতিভেদ প্রথার মধ্যেই নিহত ছিল দাস প্রথা। তাই তো, দাস প্রথা মানে অপরকে খাটানো নিজের আন্ডারে। সেই নিজে কারা? নিজেরা ছিল ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, আর বাকি 90% মানুষ যারা দাস হিসাবে প্রচলিত ছিল। পরবর্তীকালে তারা এসসি এবং এসটি, জেনারেল সামান্য পদবীর জন্য তারা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু বুঝতে হবে ভারতবর্ষের কেবলমাত্র 2টি শ্রেণী, একটা শোষক আর একটা শোষিত, আর শোষিতরাই হচ্ছে দাস। সুন্দর করে ব্যাখ্যা করলাম যাতে এটি অবশ্যই মাথার মধ্যে সেট হয়ে যায়, যাতে এটি সুন্দর করে গল্পের মতো করে রিসিভ করা যায়। আরেকবার এটিকে শুনলে অবশ্যই কিন্তু একটা লং প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে এবং সুন্দর করে সেটিকে উপস্থাপনা করা সম্ভব। এটি আইএএস এবং ডব্লিউবিসিএসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রত্যেক আইএএস অ্যাসপিরেন্ট এবং ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টের অবশ্যই এটি জানা প্রয়োজন, কারণ এটা জানলে ভারতবর্ষ সম্পর্কে, ভারতবর্ষের জাতিভেদ প্রথা সম্পর্কে অবগত হতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকবে। স্টে গুড, স্টে হ্যাপি।